শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। আজ সন্ধ্যা 6টার শেষ না হয়ে কাল সকাল 11টা পর্যন্ত চলবে। 3 ঘন্টা বিরতির পর চলবে অনির্দিষ্টকাল। কারফিউতে আজ বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট, চলাচল ছিল কম। 25 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এত বড় হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের গোপালগঞ্জ মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ফরিদপুরে পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণাও দেন তিনি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিতে আওয়ামী লীগের বিচার দাবি করেন নেতারা। পরে রাজবাড়ীতে পদযাত্রা এবং পথসভা করে এনসিপি। এবং গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। নয়াপল্টনে যুব দলের সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যর্থতায় সারা দেশে মবক্রেসির রাজত্ব চলছে। অন্য এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি থেকে পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে 25 জনকে আটক করা হয়েছে। জেলার পরিস্থিতি থমথমে। এদিকে ওই জেলায় আজ আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। শুধু আগামীকাল বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে। আতঙ্ক আর উৎকণ্ঠার রাত পেরিয়ে ভোর থেকেই থমথমে পরিস্থিতি ছিল গোপালগঞ্জ শহরসহ পুরো জেলায়। কারফিউর কারণে বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। শহরগুলোতে বাড়ে যান চলাচল ও মানুষের উপস্থিতি। বন্ধ থাকে গোপালগঞ্জ, টেকেরহাট ও গোপালগঞ্জ ব্যাসপুর সহ স্থানীয় বিভিন্ন রুটে বাস চলাচল। কালকে সারাদিন এই মিটিং ছিল, গ্যাঞ্জামের ভয় ছিল, বাড়াতে পারি নাই, ইনকাম করতে পারি নাই। আজকে তো একটু বেরোতেই হবে। আমরা মনে করেন দিন আনি দিন খাই বাড়ার গাড়ি, বুঝছেন, এখন আমাদের পেটের দায়ে মনে করেন যে বেরোতে হয়। গতকাল পুলিশ সদর দফতর থেকে জেলাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িত 25 জনকে আটক করা হয়েছে। জড়িত কাউকেই ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। গোয়েন্দাদের যে তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গোপালগঞ্জে হামলার ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। না, এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেকারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, গতকাল গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ রাখা হয়নি। ইন্টারনেট বন্ধ করার ঘটনাটা সর্বৈব মিথ্যা। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না, এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায়। এদিকে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গোপালগঞ্জের গতকালের হামলার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের অভিমুখে মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ফরিদপুরে পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণাও দেন তিনি। ডেস্ক রিপোর্ট।
সকালে খুলনা থেকে রওনা দিয়ে দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান এনসিপির নেতারা। সেখান থেকে পদযাত্রা শুরু করে দুপুর 2:30টায় শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভায় মিলিত হন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অহিংস কর্মসূচিতে বাধা দিলে প্রতিরোধ করার ঘোষণা দেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের গোপালগঞ্জে মার্চ করার হুঁশিয়ারিও দেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে আওয়ামী লীগের বিচার দাবি করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে না। সুশীলতার মোড়তেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে উচ্চারিত হতে দেবে না। বিকেলে রাজবাড়ীতে পথসভা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয়, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। রাতে পথসভা করবেন মানিকগঞ্জে। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক। ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির অপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির কারণেই জুলাই শক্তির উপরে হামলা হচ্ছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সারা দেশে প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যুবদল, যেখানে শহরের উত্তর ও দক্ষিণের সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন দলের অপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির কারণে হামলার ঘটনা ঘটেছে। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। তিনি আশা জানান লন্ডন ঘোষণা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন প্রধান উপদেষ্টা। যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। এদিকে সকালে এক আলোচনা সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি থেকে পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল নয়াপল্টন থেকে মিছিল করে, যেখানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে সংস্কার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশে তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শুনানি হবে 24শে জুলাই সকাল 9:30 থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হয় বিষয়ে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আবারও ফিরেছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক। কমিশন সচিব গতকাল জানিয়েছিলেন, নির্বাচন কমিশনারদের সিদ্ধান্তে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাসহ নিবন্ধন পাওয়ার তারিখ ও প্রতীকের নাম অপসারণ করা হয়। কিন্তু আজ সকাল থেকে সব তথ্য আবারও দেখা যাচ্ছে। সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এখনও প্রতীক দেখা যাচ্ছে। সবশেষ 24 ঘন্টায় দেশে নতুন করে 375 জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মোহাম্মদ খালেকুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 36 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেকুজ্জামান বুধবার ডেঙ্গু আক্রান্ত হন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। কুমিল্লায় গত 24 ঘন্টায় 67, যশোরে 11, মানিকগঞ্জে 6 এবং নোয়াখালীতে 3 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গুর কারণে শরীয়তপুর জেলা ও সদর এবং উপজেলা পর্যায়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট আমদানি বন্ধে ভারতের সিদ্ধান্তের পর খুলনা সহ দক্ষিণাঞ্চলে ধসের মুখে পড়েছে কাঁচা পাট ব্যবসা। রপ্তানির জন্য মজুত করা পাট পড়ে আছে গোডাউনে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দেশ থেকে যে পরিমাণ পাট রপ্তানি হয় তার একটি বড় অংশের যোগান আসে খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, এই অঞ্চল থেকে প্রতি বছর গড়ে 1,25,000 টন কাঁচা পাট রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই রপ্তানির 90% স্থলবন্দর বেনাপোল ব্যবহার করে যায় ভারতের মিলগুলির জন্য। ভারতীয় অধিকাংশ মিল পশ্চিমবঙ্গে অবস্থিত হয় বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানি অর্থ ও সময় সাশ্রয়ী। কিন্তু ভারত সরকার হঠাৎ করে কাঁচা পাট সহ 9টি পণ্য স্থলবন্দর ব্যবহার করে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় গেল 27 জুন। এমন সিদ্ধান্তে স্থবিরতা দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানিতে। আমার 1360 টন কন্ট্রাক্ট ছিল, হঠাৎ করে বন্ধ হওয়ার পরপরই 1 সপ্তাহ 10 দিনের ভিতর 400-500 টাকা প্রতি মনে পাটের দাম কমে গেছে। কমে যাতে দেখা গেল যে আমার 55,000-60,000 মন পাট, এই পাট বেল দিয়ে লুজ দিয়ে স্টক আছে। তাতে আমি দেখা যাচ্ছে যে আমি 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি টাকার একটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছি। পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে দেশের পাট চাষে, ক্ষতির মুখে পড়বে চাষিরা, এমন শঙ্কা জানিয়েছে পাট রপ্তানিকারকদের সংগঠন বিজেএ। অনেকের মাল পোর্টে চলে গিয়েছে, সেখান থেকে ফেরত নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের যে আরও যে অর্ডারগুলো আছে পরবর্তীতে ক্রমান্বয়ে যাবে, সেগুলো অর্ডার তারা ইতিমধ্যে ক্যান্সেল করেছে। আর এটার জন্য এখন নৌপথ দিয়ে যেতে গেলে যে প্রসেস করতে হবে, সেটা একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি ব্যাপার। এমন বাস্তবতায় কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। পাশাপাশি পাট পণ্য উৎপাদন ও রপ্তানিতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করছে সংস্থাটি। ভারতে রপ্তানি হয় প্রধানত, কিন্তু ব্যবসায়ীরা যদি ম্যানুফ্যাকচারিস্ট বিভিন্ন পণ্য রপ্তানি করে, ফিনিশ গুডস যদি বাংলাদেশেই তৈরি করতে পারে, তাহলে সেটা যদি রপ্তানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু রপ্তানির আমাদের আরও বেশি আয় বাড়বে, আর একই সাথে কর্মসংস্থানটাও বাড়বে। তথ্য বলছে, সর্বশেষ 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 টন কাঁচা পাট রপ্তানি হয়, যা থেকে আয় হয় $8,28,00,000, যা আগের অর্থ বছরের তুলনায় $1,26,00,000 কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ফেনী ও নোয়াখালীর উচ্চ এলাকাগুলো থেকে পানি নেমে গেলেও এখনও পানিবন্দী হয়ে আছে নিম্নাঞ্চলের অনেক মানুষ। দুর্গত এলাকার পানি নামার সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান, আবার কোথাও কোমর পর্যন্ত পানি দেখা যাচ্ছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ। নোয়াখালীর উঁচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও
পৌরসভার নিচু এলাকাগুলো এখনও জলাবদ্ধ। সড়কগুলোতে পানি থাকায় গ্রামীণ যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের বাড়িতে পানি উঠছে, গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। বহুত কষ্ট হয়, ইন্দি বাংলা হয়ে গেছে। আমার 10-15 জনের টাইলি তারপর সিএনজিটা পার করতে হয়, আর আমার সকা সাম্বা সব কিছু ভাঙি যাবে। 50,000 টাকা জ্বালা যা বসাইছি 10,000 জ্বালা হয়েছি ব্যাগ শেষ। কিভাবে যাবো তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি। মানুষ খুব কষ্টে আছে, পানি মুটে নামতেছে না, খালটাল আবর্জনা পুরি রয়েছে, পরিস্থিতি খুব ভয়ানক। বাড়িতে পানি, চুলাতে পানি, কোনো বাথরুমে রান্ধি খাইব, বাথরুমও যাইতাম পারি না। পানি এখনো জমাট বেঁধে আছে, যদি পানিটা সরানো যাইত, নোয়াখালী খালটা যদি খনন করা হয় তাহলে আমাদের জন্য পানি নিষ্কাশন অনেক উপকার হবে। ইরাকের পূর্বাঞ্চলে আল-কুদ শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত 69 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 11 জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে শহরটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বুধবার রাতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান দমকল কর্মীরা। ওয়াসিদ প্রদেশের গভর্নর জানান, অগ্নিকাণ্ডের সময় শপিং মলে অনেক মানুষ ছিলেন। কেউ কেনাকাটা করতে, আবার কেউ রাতের খাবার খেতে গিয়েছিলেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে 48 ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ভবন এবং শপিং মল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সংখ্যালঘু দ্রুজ জনগণের বিরুদ্ধে সরকারি বাহিনীর সামরিক অভিযানের অজুহাতে রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 1 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে নিহত হয়েছেন 93 প্যালেস্টাইনি, আহত হয়েছেন আরও অনেকেই। নিহতদের মধ্যে বিতর্কিত GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। অধিকাংশই আমেরিকান সেনাদের ছোঁড়া কাঁদানে গ্যাস নিক্ষেপে সৃষ্ট ভিড়ের ফলে পদদলিত হয়ে মারা যান। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা স্কোয়াড অপরিবর্তিত রেখেছে বোর্ড। এদিকে সকালে দেশে ফিরেছে শ্রীলঙ্কায় সিরিজ জেতা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগার দল। সকালে প্রায় 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তারা। তবে দলের সঙ্গে ফেরেননি শেখ মেহেদী এবং শামীম হোসেন পাটোয়ারি। শ্রীলঙ্কা সফরে এবারে টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ, তবে 2-1 ব্যবধানে জিতেছে টি-20 সিরিজ। একদিন বিশ্রাম নিয়েই শনিবারে আবার অনুশীলনে ফিরবে বাংলাদেশ। সফরে আসা পাকিস্তানের বিপক্ষে রবিবার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে বাড়ানো হলো কারফিউর সময়, হামলার ঘটনায় 25 জন আটক, তদন্ত কমিটি গঠন। এত বড় হামলার তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের গোপালগঞ্জে মার্চ করার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা। এবং গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সরকারের সমালোচনা বিএনপির নেতাদের। ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতির অবনতির আশঙ্কা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।